হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আসলে আমি কোনো টপিকস নিয়ে আলোচনা করব না। আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি। অনেকেই বলে থাকে যে যারা ব্যবসা করে বা ব্যবসা সংক্রান্ত প্রশিক্ষণ দিয়ে থাকে তাদের আসলে নিজেদের অভিজ্ঞতাটা কতটুকু আছে এটা আসলে অনেকে জানতে চায়, বা ফেইলোর স্টোরি বিভিন্ন সময়ে ব্যবসা শুরু করতে গিয়ে ফেল করেছে এরকম কিছু স্টোরি অনেকে জানতে চায়। তো আমি আমার জীবনের সেই রকমই কিছু দুটো স্টোরি আপনাদের সাথে শেয়ার করব। আমি আসলে এইগুলোকে ফেইলোর স্টোরি বলতে চাই না, আমি এগুলোকে আসলে লার্নিং স্টোরি বলতে চাই। বাট যেভাবেই নেন না কেন আমি চাই যে আপনারা এই গল্পটা একটু সময় করে শুনবেন। সম্ভব হলে হয়তো এখান থেকে আপনাদের লার্নিংয়ের কিছু থাকতে পারে। আমি সেই সময়টাতে খুব সম্ভবত এসএসসি পরীক্ষা দিব অথবা দিয়েছি এরকম একটা সময়। তো আমি টেলিভিশনে একদিন দেখলাম যে ইত্যাদি অনুষ্ঠানে একটা ফিচার দেখানো হচ্ছে যে ধানমন্ডির কলাবাগান এলাকায়, খুব সম্ভবত আমি যদি ভুল না করি, সেখানের হাউজিং সোসাইটির বাড়ির মালিকেরা মিলে একটা উদ্যোগ গ্রহণ করেছে যে বাসায় বাসা থেকে ময়লা সংগ্রহ করে তারা একটি নির্দিষ্ট স্থানে ফেলছে এবং তার বিনিময়ে প্রত্যেক বাসা থেকে তারা তখন খুব সম্ভবত 2 টাকা করে সংগ্রহ করত। এরকম একটা স্টোরি আমি দেখলাম ইত্যাদি অনুষ্ঠানে। তো দেখার পরে আমার কাছে যেটা মনে হলো যে আচ্ছা, এই কাজটা যদি আমি আমার এলাকাতে করি তাহলে কীরকম হয়। আমি খুবই ইন্সপায়ার হলাম ওই অনুষ্ঠানটা দেখে, খুবই মোটিভেটেড ছিলাম ওই অনুষ্ঠানটা দেখে। তো আমি এবং আমার আরও 2-3 জন বন্ধু মিলে এক চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমরা এই কাজটা আমাদের এলাকাতে করব। তো যেই ভাবা সেই কাজ, তো আমরা 3 জন মিলে মোটামুটি এই কাজটা শুরু করলাম। শুরুটা কিন্তু খুব কঠিন ছিল তা না, আমাদের কাছে কিছু সঞ্চয় ছিল, সঞ্চয় দিয়ে একটা ভ্যান গাড়ি বানালাম যেটাতে ময়লা সংগ্রহ করা যায়। কিন্তু চ্যালেঞ্জ শুরু হলো দুটো জায়গায়। একটা হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন করতে গিয়ে আমরা চ্যালেঞ্জ ফেস করলাম। 2 নম্বর হচ্ছে যে এমপ্লয়ি হায়ার করার সময়, অর্থাৎ ড্রাইভারকে যখন আমরা নিব তখন আমরা খুবই চ্যালেঞ্জের সম্মুখীন হলাম। সবাই রিক্সা চালাতে চায়, সবাই ভ্যান চালাতে চায়, কিন্তু কেউ ময়লার গাড়ি চালাতে চায় না। এবং সেই সময়ে আমি যে এলাকায় ছিলাম সেইটাকে মণিপুর এলাকাতে ছিলাম, মিরপুর মণিপুর এলাকাতে। সেই সময়ে তো কেউই চালাবে না ময়লার গাড়ি, কখনোই না, যত টাকাই দেয় না কেন কখনোই চালাবে না। তো একজন আমাদেরকে খুঁজতে খুঁজতে একজন আমাদেরকে পরামর্শ দিল, আমরা ড্রাইভার খুঁজছি এমন সময় একজন আমাদেরকে পরামর্শ দিল যে ওই অমুক জায়গাতে এক ভাই গ্রাম থেকে এসেছে, তো আপনারা ওনার সাথে গিয়ে কথা বলেন, উনি ওই কাজ খুঁজছে, হয়তো উনি করতেও পারে। তো আমরা অনেক খুঁজে টুজে তাকে খুঁজে বের করলাম, অনেক কিছু বোঝানোর পরে, অনেক কিছু সম্ভাবনা দেখানোর পরে তারপরে আমরা তাকে রাজি করাতে পারলাম যে ঠিক আছে এই কাজটা উনি করবেন। তার ড্রাইভার মোটামুটি আমরা পেলাম। এখন আমরা কাস্টমার অ্যাকুইজিশনের ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে যে ওই সময়ে মণিপুরে এমনিতেই অনেক ফাঁকা প্লট ছিল যেখানে মানুষজন এমনিতেই ময়লা ফেলে দিত, হ্যাঁ এমনিতে ফেলে দিত। তারপরে রাস্তায় কিছু দূর পর পর হচ্ছে ডাস্টবিন বানানো ছিল, যদিও সেইগুলো স্বাস্থ্যসম্মত না, বাট ছিল, ডাস্টবিন বানানো ছিল। তো সেখানে মানুষ ময়লা ফেলতো। তো আমরা যখন লিফলেট নিয়ে প্রত্যেক বাসায় বাসায় যাচ্ছি তখন কেউ আমাদের দেখে চিন্তা করতেছে যে কেন আপনাকে ময়লা দিব, কেন আপনাকে এর বিনিময়ে আমি টাকা দেবো, আমি তো চাইলে একটু বাইরে গিয়ে আমি ফেলে দিতে পারতেছি, আমার বাসার সামনে ডাস্টবিন আছে, আমি কোনো ফেলে দিতে পারতেছি। সো কেউ আসলে ওইভাবে প্রথমে আগ্রহী হলো না, কিন্তু তারপরেও আমরা কিছু সংখ্যক মানুষ পেলাম যারা আমাদের এই উদ্যোগটাকে আসলে খুবই সাধুবাদ জানালো। এই উদ্যোগটাকে তারা বললো যে হ্যাঁ এটা খুবই ভালো উদ্যোগ, এটা পরিবেশের জন্য ভালো। তো আমরা তাদেরকে নিয়েই মূলত আসলে কাজটা শুরু করলাম। এখন আমরা ময়লা সংগ্রহ করছি, ময়লা ফেলছি একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে, এভাবে চলতে চলতে এখন কিছুদিন পরে নতুন চ্যালেঞ্জ আবার সামনে আসতে শুরু করলো।
ড্রাইভার ফোন দিয়ে বলে যে ভাইয়া আজকে তো গাড়ির হচ্ছে এইটা নষ্ট হয়ে গেছে, আজকে তো গাড়ির হচ্ছে টায়ার পাংচার হয়ে গেছে, আজকে তো গাড়ির হচ্ছে স্পোক নষ্ট হয়ে গেছে, আজকে স্পোক ভেঙে গেছে। এক এক দিন এক এক রকমের সমস্যা। তো আসলে আমাদের তো অভিজ্ঞতা নাই যে গাড়িটা বানানোর সময় যে একটু মজবুত করে, একটু হাট্টা গুট্টা মানে একটু মজবুত করে বানাতে হবে, সেটা আসলে আমাদের মাথায় ছিল না। আমরা রিক্সা যেভাবে বানাই ওইভাবে বানিয়েছিলাম। কিছুদিন পর দেখা গেল যে ময়লার পানির কারণে বডিতে আসলে হচ্ছে জং ধরে যাচ্ছে, বিভিন্ন সমস্যা দেখা দিল। এত কিছুর পরেও কিন্তু একটা সম্ভাবনা দেখা দিল, সেটা হচ্ছে যে ওই সময়ে মিরপুরে আমাদের গাড়িটা প্রথম আমরা তৈরি করলেও আমাদের দেখা দেখি আশেপাশে কিন্তু আরও কিছু গাড়ি তৈরি হলো। ফলে এটা একটা মানে সেক্টরে আস্তে আস্তে রূপান্তরিত হতে থাকলো, 2, 3, 4 এইভাবে কিন্তু গাড়ির সংখ্যা বাড়তে থাকলো। এবং সেই সাথে আমাদের উপরে কিন্তু কিছু কিছু চাপ সৃষ্টি হতে থাকলো যে ডেলি ডেলি এই ছেলেটা মানে আমার পরিবার থেকে, আমাদের যারা সাথে ছিল তাদের পরিবার থেকে ডেলি ডেলি পড়াশোনা বাদ দিয়ে এই গাড়ির পিছনে থাকা, ময়লার পিছনে থাকা, সো এইটা আর করা যাবে না, করতে দেয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। সো আমাদের চাপ, এইটা বাদ দাও, এটাকে তুমি বন্ধ করে দাও, এইটা থেকে সরে আসো, ইত্যাদি ইত্যাদি। সেই সাথে যখন এইটা সম্ভাবনা দেখা দিল, তখন আসলে অন্যান্য যারা গাড়ি বানাচ্ছিল, যাদের অভিজ্ঞতা ছিল, যাদের একটু আমাদের চাইতে বয়সে বড় ছিল, তারা বলল যে ঠিক আছে, তোমরা তো ছোট মানুষ, তোমরা বাচ্চা মানুষ, তোমরা এটা পারবা না, তোমরা গাড়িটা আমাদের কাছে সেল করে দাও, সেল করে দিয়ে তোমরা ঠিক মতো পড়াশোনা করো, এইটাই তোমাদের কাজ। তো একটা সময় আসলে চেষ্টা করলাম যে কাজটা ধরে রাখার জন্য, কিন্তু এক সময় আমরা আসলে বাধ্য হয়ে গাড়িটা সেল করে দিলাম। এবং আপনারা জানেন যে ঢাকা শহরে এখন এই ময়লা সংগ্রহ করে একটি নির্দিষ্ট জায়গায় ফেলা, এটা একটি বড় ধরনের ব্যবসায় রূপান্তরিত হয়েছে। আমরা যদি এটাকে ব্যবসা হিসেবে শুরু করি নাই, বাট একটা উদ্যোগ ছিল, যে উদ্যোগটা কিন্তু আমাদের ফেল করেছিল। এবং আমরা এখন এসে, সেই সময়ে যেহেতু বয়স কম ছিল, আমরা বুঝতে পারতাম না যে কেন ফেল করলো, বাট এখন এসে আমার বুঝতে পারি যে আসলে এইরকম একটা উদ্যোগ কেন ফেল করলো। আমি অনেক চিন্তা করে দেখেছি যে এটা ফেল করার পেছনে যে সকল কারণগুলো ছিল, তার মধ্যে 1 নাম্বার অন্যতম কারণ ছিল হচ্ছে যে আমাদের বয়সটা কম ছিল। সো আমাদের বয়স কম থাকার কারণে সামাজিকভাবে কিন্তু আমাদের খুব একটা বেশি প্রভাব ছিল না। ফলে এই ব্যবসাটা এমন একটা ব্যবসা যেখানে সামাজিক প্রভাব খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। সো এইখানে আমাদের একটা খুবই ল্যাকিংস ছিল, এইটা 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে যে শুধুমাত্র যে আপনি ক্লায়েন্ট অ্যাকুইজিশন করলেই হবে তা কিন্তু না। আপনার একটা ব্যবসা পরিচালনা করতে গেলে আপনাদের বিভিন্ন ধরনের যে স্টেক হোল্ডার আছে, বিভিন্ন ধরনের যে পার্টনার্স আছে, তাদেরকেও কিন্তু আপনার মোটিভেটেড করা, তাদেরকে একসাথে রাখা, একসাথে হয়ে কাজ করা, এটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়। সেই জায়গাতে আমাদের কমিউনিকেশন স্কিল খুবই কম ছিল। আমরা আসলে শুধুমাত্র ফোকাস ছিলাম যে কিভাবে আসলে আমাদের ব্যবসাটা করা যায়, কিভাবে আমরা ওই কাজটুকু করতে পারি, উদ্যোগটুকু নিতে পারি, সেই দিকে আমরা ফোকাস ছিলাম। কিন্তু আমরা কিন্তু অন্যান্য স্টেক হোল্ডারদের বিষয়ে মোটেও ফোকাস ছিলাম না। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় আর একটা কারণ। 3 নম্বর যে কারণ, সেটা হচ্ছে যে কোনো রকম আসলে আমরা হচ্ছে ক্যাপেক্স জোগাড় করতে পেরেছিলাম, অর্থাৎ ক্যাপিটাল জোগাড় করে আমরা একটা গাড়ি বানাতে পেরেছিলাম, আমরা লিফলেট ছাপাতে পেরেছিলাম, কিন্তু ওপেক্স কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ছিল না। অর্থাৎ অপারেশনের জন্য যে আমাদের ডেইলি খরচ হচ্ছিল, এই স্পোক ভেঙে যাচ্ছিল, টায়ার পাংচার হয়ে যাচ্ছিল, অন্যান্য যে সমস্যাগুলো দেখা দিচ্ছিল, সেই জন্য কিন্তু আমাদের একটা চলমান খরচ প্রতিনিয়ত দরকার হচ্ছিল। কিন্তু আমরা তো শুধুমাত্র ক্যাপিটালটা নিয়ে গাড়িটা বানিয়েই মনে করেছি যে আমাদের উদ্যোগটা সফল হয়ে যাবে। এখন আমরা তো ছাত্র মানুষ, আমরা ওপেক্স পাবো কোথায়, আমরা এই অপারেশন চালানোর জন্য টাকাগুলো কোথায় পাবো, এইটা একটা আমাদের কিন্তু আর একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন ছিল। 4 নাম্বার হচ্ছে যে আমরা কিন্তু ম্যানেজমেন্টে যেটুকু সফল ছিলাম, সফল বলা যাবে না, বাট আমরা যেটুকু চিন্তা করতে পেরেছিলাম সেটুকু কিন্তু আমরা মোটামুটি
চিন্তা করে এইটাকে অপারেশন পর্যন্ত নিয়ে যেতে পেরেছিলাম। কিন্তু অপারেশনে যে শক্তিটুকু দরকার ছিল, যে স্ট্রেংথটুকু দরকার ছিল, যে টিম বিল্ডিংটা দরকার ছিল, সেটা কিন্তু আমরা করতে পারি নাই। আমরা ডেইলি কি করতাম, ড্রাইভারকে চাবি দিয়ে দিতাম, ও গাড়িটা নিয়ে চলে যেত, ও সমস্ত ক্লায়েন্টের বাসা থেকে ময়লা সংগ্রহ করে ও ইচ্ছা করে এক জায়গায় ফেলে আসতো। ফলে অপারেশনে কিন্তু আমাদের সম্পৃক্ততা ছিল না বললেই চলে। এমনও হয়েছে যে এক জায়গায় ময়লা ফেলার পরে 15-20 দিন পরে যেই জায়গায় ময়লা ফেলছে সেখানে লোকজন বলতেছে যে কি ব্যাপার, আপনারা কোত্থেকে এসে হঠাৎ করে এতগুলো ডেলি ময়লা ফেলে যাচ্ছেন। সো ওখান থেকে আমাদেরকে বিতাড়িত করে দেওয়ার চেষ্টা করেছে, ভাই এখানে আর ময়লা ফেলানো যাবে না। আবার নতুন জায়গায় খুঁজে বের করা, এটা কিন্তু খুব টাফ ছিল। সো অপারেশনের দিকে কিন্তু আমরা মোটেও মনোযোগী ছিলাম না। এইটাও একটা বড় কারণ বলে আমি কিন্তু মনে করি। এবং সবশেষে আমি যেটা বলতে চাই 5 নম্বর কারণ হিসাবে ছিল, আমাদের কিন্তু এইটা কোনো বিজনেস মডেল ছিল না, এটা জাস্ট একটা সামাজিক উদ্যোগ ছিল। এবং এইটা কোথা থেকে শুরু হবে, কোথায় গিয়ে থামবে, কোথায় এটা আবার আমরা নতুন করে পরিকল্পনা করব, এই ধরনের কোনো মডেলই আমাদের কাছে ছিল না। আমরা জাস্ট একটা ম্যাগাজিন শো দেখে ইন্সপিরেশন নিয়ে আমরা মাঠে নেমে গিয়েছিলাম। যে কারণে এটা সফল হওয়ার, এখন বুঝি যে এটা সফল হওয়ার আসলে কোনো কারণ ছিল না। এটা বিজনেস মডেল ছাড়া, অর্থাৎ সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া কোনো সামাজিক উদ্যোগও কিন্তু সফল হয় না। এইটাও কিন্তু এইটার একটা বড় উদাহরণ। সো আমাদের এই উদ্যোগটা এখন আমাদেরকে এসে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এখন আমি এখান থেকে যে লার্নিংগুলো শিখেছিলাম বা এখন আমি মনে করলে যে লার্নিংগুলোর কথা মনে পড়ে, সেইগুলো কিন্তু এখন আমার বর্তমানে কাজ করতে গেলে অনেক অনুপ্রেরণা যোগায়। ওখান থেকে আমি অনেক কিছু কিন্তু এখন নিতে পারি, আমি অনেক কিছু ধারণ করতে পারি। এখন সেই সময় হয়তো আমি পারি নাই, বাট এখন কিন্তু পারি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে সময় করে আমার এই গল্পটা শোনার জন্য। আবারও হয়তো আরও একটা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।